যে সিজনের একটা ম্যাচেও বায়ার্ন মিউনিখ হারে নাই, ভাবা হচ্ছিল বায়ার্ন মিউনিখ হয়তো নাও হারতে পারে, সেই ম্যাচে হুভ দে মেট সেট পিস এফসি। এখন আর সেট পিস এফসি বলা যাচ্ছে না, ইউরিয়েন টিম্বারের গোল দিয়ে শুরু হয়েছিল, তারপর লেনার্ড কার্লের একটা গোলের পর বায়ার্ন মিউনিখ সমতা এনেছিল ম্যাচে, কিন্তু পরবর্তী দুটো সাবস্টিটিউটের পর ননি মাদুয়েকে এবং গ্যাব্রিয়েল মার্তিনেলি আর্সেনালকে এমিরেটসের ঘরের মাঠে একটা স্মরণীয় জয় উপহার দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের আরেকটা দুর্দান্ত রাত, গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে তারা এখানে হারিয়েছিল, আর এই মৌসুমে বায়ার্ন মিউনিখ বধের কাহিনী রচিত হলো এমিরেটসের ঘরের মাঠে, আর্সেনালের ঘরের মাঠে। বায়ার্ন মিউনিখ হেরে গেছে এবং ডিজার্ভিংলি আর্সেনাল এই জয়টা ডিজার্ভ করে। দেখেন, আর্সেনালের জন্য এই ম্যাচটা অনেক দিক থেকে ইম্পর্টেন্ট ছিল। তাদের হচ্ছে ডিফেন্সিভ সেটআপটা কিভাবে কাজ করবে, যেখানে হচ্ছে বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং থার্ডের সেই ভয়ঙ্করতা নিয়ে আমরা প্রিভিউতেও কথা বলছিলাম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিন্তু ওভারঅল আপনি ম্যাচের একেবারে শুরু থেকে আসেন, কখনো মনে হয়নি মানে আর্সেনাল তাদের ডিফেন্সিভ শেপটা নিয়ে আসলে চিন্তিত। এবং দেখেন গোলটা এলো কিভাবে, বুকায়ো সাকা তিনি কর্নার কিকটা নিলেন, সেখান থেকে টিম্বারের হেডার। এই সিজনে কর্নার কিক থেকে 10ম গোল হয়ে গেছে আর্সেনালের। তারপর কি হলো, তারপর হচ্ছে কার্ল যে গোলটা করলেন, সেটা আসলে এই ম্যাচের কি আমার মনে হয় এই রাউন্ডেরই ওয়ান অফ দ্য বেস্ট গোল হয়ে থাকবে। বয়স তার কত, একেবারে অল্প, বুন্দেসলিগায় 400 মিনিটও তিনি খেলেন নাই। এক্স্যাক্টলি সেই জায়গায় এসে তিনি হচ্ছে এই ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করলেন, এবং এই গোলটা চ্যাম্পিয়ন্স লিগে 5 ম্যাচের মধ্যে আর্সেনালের একটাই মাত্র গোল কনসিড করা, সেটাও এই রাউন্ডে হয়ে থাকলো। ওভারঅল আর্সেনালের জন্য বেশ কিছু প্রাপ্তি আছে এই ম্যাচের। এক ধরনের হচ্ছে কি আপনার প্রিমিয়ার লিগে তারা টপে আছে, চ্যাম্পিয়ন্স লিগে তারা টপে আছে, এবং আপনি চিন্তা করেন রাইট সাইডে যেভাবে টিম্বার এবং বুকায়ো সাকার সেই কেমিস্ট্রিটা জমে উঠেছে, এই আর্সেনালের আমার মনে হয় প্রসেসে ট্রাস্ট যারা করেছিলেন তারা মনে হয় এখন এসে সেই ফলটা পাওয়া শুরু করেছেন। পুরো ম্যাচটাকে আপনি দুই হাফে ভাগ করে ফেলেন। প্রথম ম্যাচের 30 মিনিটে যদি আপনি গেম স্ট্যাটটা দেখেন, গেম সিচুয়েশনে বায়ার্ন মিউনিখ প্রায় 75% পজিশন লিড করছিল। আর্সেনালের পজিশন আপনি এত কম কখনো দেখবেন না, কিন্তু ইট ওয়াজ অল পার্ট অফ আ প্ল্যান। বায়ার্ন মিউনিখ প্রথমে তারা প্রচুর প্রেস করে খেলেছে, প্রচুর নিজেদের পায়ে বল ছিল, আর্সেনাল একটু ডিপের থেকে ডিফেন্ড করছিল। আর্সেনাল চাচ্ছিল আস্তে আস্তে গেমের ইন্টেন্সিটি বাড়ানোর জন্য। সেই কাজটা সেকেন্ড হাফে আপনি যখন দেখলেন যে আর্সেনাল যেমন তারা ইন্টেন্সিটি বাড়িয়ে ফেলেছে, তেমনি সেকেন্ড তারা তো অলরেডি চেঞ্জ করে ফেলেছে, বুকায়ো সাকা উঠে গেলেন, ননি মাদুয়েকে নামলেন, গ্যাব্রিয়েল মার্তিনেলি নামলেন, তখন গেমের সিচুয়েশন পুরো পাল্টে গেছে। ইট বিকেম সো মাচ ট্রানজিশনাল। আপনার ডেকলান রাইসের ওই বলটা চেস করার কথা মনে থাকার কথা, তিনি চ্যানেলে বলটা চেস করে যেই চান্সটা ক্রিয়েট করলেন, ওখানে নয়ার একটুর জন্য বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু নয়ারও আসলে মানে ভুল যে করেননি ব্যাপারটা এরকম না। গোলটার হিসেবটাই আপনি করেন, যেভাবে বলটা রিলিজ করলেন, মার্তিনেলি চেস করলেন, সেখানে ইট ওয়াজ মেন্ট টু বি আ গোল। মার্তিনেলি যেভাবে গোলটা করেছে, 4টা অ্যাপিয়ারেন্সে 4টা গোল তার, এবং তার সবগুলো গোল এসে ডিরেক্ট চান্সেস থেকে। এবং যেটা বলছিলাম যে পুরো সিচুয়েশনে আপনার কাছে মনে হয়েছে বায়ার্ন মিউনিখ হয়তো ডমিনেট করবে। বায়ার্ন মিউনিখ ডমিনেট করেছে ফার্স্ট হাফে, কিন্তু সেকেন্ড হাফে যেভাবে বায়ার্ন মিউনিখকে নিউট্রালাইজ করা হয়েছে, ইট স্পিক্স ভলিউমস যে আর্সেনাল মানে আর্তেতা আর্সেনালকে কিভাবে খেলাতে চাচ্ছে। এবং আরো একটা জিনিস দেখেন, আর্তেতার হয়ে কি কি জিনিস আসলে কাজ করেছে। আপনি দুইটা চেঞ্জ করলেন, মাদুয়েকে এবং হচ্ছে মার্তিনেলি, দুইজন হচ্ছে ইনজুরিতে ছিল, ইনজুরি থেকে তারা ফিরলো, ফেরার পরপরই হচ্ছে এই দুজনের কাছ থেকেই আপনি গোল পেয়েছেন। একই সাথে বায়ার্ন মিউনিখের জন্য তো ধরাই হচ্ছিল আপনার সার্জ গ্যানাব্রির পারফরমেন্সটা আসলে কেমন হয়। তিনিও লুইস দিয়াজের রিপ্লেসমেন্টের পজিশন থেকে আসলে ওইভাবে লেফট ফ্ল্যাঙ্কে অপারেটটা করতে পারবেন কিনা, কোনো মানে এই জিনিসগুলো কিন্তু বায়ার্ন মিউনিখের এগেইনস্টে গিয়েছে। এবং আপনি ম্যানুয়েল নয়ারের কথা যদি আপনি হিসাব করেন, লাস্ট গোলটায় তো তার দায় আপনার দিতেই হবে, এবং একই সাথে ফার্স্ট গোলটা কিন্তু আবারও রেপ্লিকেট করলো এই ধরনের সেট পিস সিচুয়েশনে ম্যানুয়াল নয়ারের যে আগে থেকে একটু মনে করেন পিছিয়ে থাকার একটা অভ্যাস ছিল, সেটা আবারও আসলে রেপ্লিকেট। তার বয়সটাও কনসিডার করা দরকার, সামনে 40 হয়ে যাবে, সেক্ষেত্রে তার ডিফেন্স ব্যাকলাইনটাকে আরো বেশি সাপোর্ট দেওয়ার দরকার। খুবই স্বাভাবিক, ওই টাইমে আসলে হাইলাইনে খেলা ছাড়া বায়ার্নের পক্ষে আর কোনো রাস্তা ছিল না। দে ওয়ার ট্রাইং টু প্রেস, কিন্তু হ্যারি কেইনকে নিউট্রালাইজ করা হয়েছিল। হ্যারি কেইন সেকেন্ড হাফে তেমন কোনো ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারেনি, ফার্স্ট হাফে তার মোটামুটি ইনফ্লুয়েন্স ছিল। কার্ল লেনার্টের ব্যাপারে কথা বলা যেত, আমি কার্ল লেনার্টের ভক্ত হয়ে গেছি। দ্য ওয়ে হি প্লেজ, দ্য ওয়ে হি টার্নস থিংস ইনটু আ বিউটিফুল স্টাফ, সেটা অবশ্যই বায়ার্ন মিউনিখকে ডিভিডেন্ড এনে দিবে সামনে। কিন্তু এই ম্যাচটা ওয়াজ আর্সেনালস ম্যাচ। চেলসি বায়ার্নকে হারিয়েছে, আর্সেনাল চেলসির ম্যাচ রয়েছে এই উইকেন্ডে, এবং আমার মনে হচ্ছে এখন আর্সেনাল চেলসির যে ম্যাচটা হবে, এটা অনেক বছরে এরকম আর্সেনাল চেলসির মানে দুর্দান্ত ম্যাচ অনেকদিন হবে না। তবে দিস ওয়াজ অল আর্সেনাল এই ম্যাচে আর্সেনাল যেভাবে আসলে ম্যাচটা বের করলো, সেটা সংজ্ঞা কি ভিনসেন্ট কোম্পানির কাছে। তিনি বলছেন গেম ম্যানেজমেন্টই আসলে পার পেয়ে গেছে আর্সেনাল। শরীফুল হক যেই কথাটা বলছিলেন যে সেকেন্ড হাফে যেভাবে তারা
সিস্টেমটাই চেঞ্জ করে দিয়েছে, সেটাই শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখের এই সিজনের প্রথম হারের কারণ। হাফ টাইমে মনে হচ্ছিল যেভাবে আমরা প্রথমার্ধ শেষ করেছি এভাবে খেলতে পারলে ম্যাচ আমরা জিতবো, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ছন্দই খুঁজে পাইনি। ওদের গেম ম্যানেজমেন্ট অসাধারণ ছিল, ছোট ভুলগুলো ওরা কাজে লাগিয়েছে। দ্যাট মিন্স বায়ার্নের ছোট মিস্টেকগুলো আর্সেনালের জয়টা প্রাপ্য। ভাসো কোম্পানি খুব স্বাভাবিকভাবে এই হারটা মেনে নিচ্ছেন, কারণ যেভাবে আর্তেতা এই দলটাকে আউটপ্লে করেছে এবং তার পরিকল্পনা অনুযায়ী দলটা যেভাবে খেলেছে ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আর্সেনালের জন্য আরেকটা ভালো ব্যাপার, ওডেগার্ড ফিরেছেন। Right. এত ইনজুরি সংখ্যার মাঝেও যে আসলে দলটা একটা নাম্বার 9 ছাড়া খেলছে, আপনার এখন মনে হচ্ছে ভিক্টোরিয়া ইয়োকারেস না থাকলে আসলে কিছু যায় আসে না। মিকেল মেরিনো ডিপে ড্রপ করে যেভাবে স্পেসগুলো ক্রিয়েট করছিলেন সাকা বা ওইদিকে ইয়ার জন্য, ট্রসারের জন্য, ট্রসারের একটা ইনজুরি নিয়ে শঙ্কা আছে, সেটা অবশ্য আপাতত আর্সেনাল অ্যাড্রেস করতে চাইবে না, কারণ গেম ম্যানেজমেন্ট নিয়ে আর্তেতা প্রশংসা করছেন আর্সেনালে, যে গেম ম্যানেজমেন্টের কারণে আর্সেনাল এই ম্যাচটা একটা বড় জয় পেয়েছে। বলতে পারা যায় আসলে এমিরেটসের মাঠে একটা ঐতিহাসিক রাগ। আমরা জানতাম এই ম্যাচে জিততে হলে আমাদের স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, এবং দিন শেষে ব্যক্তিগত পারফরমেন্সে আমরা অসাধারণ ছিলাম। ম্যাচ জয়ের কারণ সেটাই, এই জয় আমরা আরও কনফিডেন্স পেয়েছি। একটা কথাই বলতে চাই যে আর্সেনাল বায়ার্ন মিউনিখের ম্যাচে আপনি কখনো এর আগে হেড টু হেড রেজাল্ট বলেন, ইতিহাস বলেন, আর্সেনালকে কখনো বায়ার্ন মিউনিখ লেভেলে গিয়ে খেলতে আপনি ওভাবে দেখেন নাই। গতকালকে মনে হয়েছে আর্সেনাল ওয়াজ দ্য বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখকে আমরা ব্রুটাল চিন্তা করি, বেশ মনে হয় যে দলটা মানে পালভারাইজ করে ফেলবে যাদের সাথে খেলছে। কালকে আর্সেনালকে মনে হয়েছে বায়ার্ন মিউনিখ, যেখানে বায়ার্ন মিউনিখ এত দুর্দান্ত একটা রেজাল্ট নিয়ে আসছে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ, সেখানে আর্সেনাল মানে বাই ফর দ্য বেটার টিম। এক্স্যাক্টলি, ইংল্যান্ডের একটা ক্লাবের তো সেই ডমিনেশনটা আমরা দেখলাম। অন্যদিকে অ্যানফিল্ডে সেই হরর শো চলছে, তো যেন চলতেই থাকছে। এই সিজনে শেষ 12 ম্যাচের মধ্যে 9ম হার দেখলো প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের ঘরের মাঠে এসে পিএসভি আইনদোভেন তারা জিতে গেছে 4-1 গোলে। ফন ডাইকের আসলে এইটার আমি কোনো মানেই বুঝলাম না। উনি মনে হচ্ছে এক মুহূর্ত ভেবেছিলেন তিনি বাস্কেটবল ম্যাচ খেলতে নেমেছেন, তারপর থেকে যাই হোক লিভারপুলের এই দুর্দশার আর কোনো শেষ হয় নাই। যদিও পেরিসিচের গোলটার পর ডমিনিক সোবসলাই একটা রিবাউন্ড শট থেকে গোল করেছিলেন, কিন্তু তারপর ড্রিউসের দুটো গোল এবং আবারও লিভারপুলের দুর্দশা, সেটাও আবার অ্যানফিল্ডে টানা 3 ম্যাচে হার, 3 গোলের ব্যবধানের বেশি ব্যবধানে হার। আর্নে স্লট শুধু মাথাটাই চাপড়াতে পারেন, তিনি জানেন না তার এই দুর্দশার শেষটা কোথায়। দেখেন, দুর্দশার তো চলছে এবং এই অবস্থা হয়েছে। লিভারপুল এখন হচ্ছে যে আপনার টপ 8-এ মানে থাকাটা তাদের জন্য এক হিসেবে টাফ, কারণ আপনার চ্যাম্পিয়ন্স লিগে বাকি যে 3টা ম্যাচ রয়েছে, 3টা ম্যাচের মধ্যে 2টা আপনার অ্যাওয়ে ম্যাচ রয়েছে, একটা হচ্ছে গিয়ে আপনার হোম ম্যাচ একেবারে লাস্ট রাউন্ডে, সেইটা আপনার আছে। হোম ম্যাচেও লিভারপুল কিছু করতে পারছে না, অ্যাওয়ে ম্যাচেও কিছু করতে পারছে না। আর্নে স্লটকে এখন প্রতিনিয়ত আপনার প্রেস কনফারেন্সে ফেস করতে হচ্ছে আপনার ভবিষ্যৎটা কি, আপনি কি এই সিজনটা শেষ করতে পারবেন কিনা। এত সাইনিং এর পর যেহেতু কোনোভাবেই কোনো দুর্দশা কাটছে না, লিভারপুলকে সেই প্রশ্নগুলো আসলে ফেস করতেই হচ্ছে। আপনি এক হিসাব করলে এই ম্যাচে সবজলাইয়ের শুধু গোল না, ওভারঅল ম্যাচে ইম্প্যাক্ট ছাড়া আপনি ওইভাবে লিভারপুলের কোনো ফুটবলারকে আপনি খুঁজে পাবেন না। এক্স্যাক্টলি, এবং এই দুর্দশার যে চিত্রটা আসলে আমাদের সামনে লিভারপুল দিয়েছে, সেটা আসলে 70 বছরেরও বেশি সময়ের ইতিহাসে এটা সবচেয়ে খারাপ পরিস্থিতি। 1953-54 সালের পর এই প্রথম 12 ম্যাচে 9টা হার। তাদের অপোনেন্টগুলো দেখেন, ক্রিস্টাল প্যালেসের কাছে 2 বার, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, এইদিকে আপনার এখন পিএসভির কাছে হারতে হয়েছে, যে কারণে 71 বছরের মধ্যে এটাকে সবচেয়ে খারাপ ফর্ম বলা হচ্ছে। 3 গোলের ব্যবধানে টানা 3টা ম্যাচ হারতে হয়েছে, এবং টানা 16 ম্যাচ পর কোনো ইউএফা কম্পিটিশনে অ্যানফিল্ডে লিভারপুলের দুর্গটা ধসে পড়েছে। অ্যান্ড আপনি যখন রেজাল্ট দেখছেন, ধরেন আমরা হয়তো আর্সেনাল বায়ার্ন ম্যাচটা একটু প্রাধান্য দিয়ে দেখেছি, অন্যদিকে অলিম্পিয়াকোস, রিয়াল মাদ্রিদ, আমি ইন্টার আতলেতিকোর ম্যাচ দেখছিলাম, সো ওই জায়গায় আপনি লিভারপুল ম্যাচে হয়তো অত কনসেন্ট্রেট করতে পারেন। কিন্তু যখন আপনি দেখছেন যে লিভারপুল একটা গোল খেয়ে যাচ্ছে, সেটাই অবিশ্বাস্য, এবং সেটা পিএসভির কাছে অ্যানফিল্ডের ঘরের মাঠে। এবং আপনি যদি আরো একটা জিনিস হিসেব করেন, এই যে 12টা ম্যাচে লিভারপুল 9টা ম্যাচ হারলো, এর মধ্যে 10টা ম্যাচে লিভারপুল আর্লি গোল কনসিড করেছে। ওই যে আপনার আর্লি গোল কনসিড করার যে হচ্ছে একটা বাজে অভ্যাসেই তাদের পরিণত হয়েছে, এটাই কিন্তু দিন শেষে আপনি প্রত্যেক ম্যাচ ঘোরাতে পারবেন না। সেই জিনিসটাই হচ্ছে, আপনি প্রথম সেই পেনাল্টিটা যেটা তারা পেল, মানে এইটার তো আসলে কোনো জবাব নাই, কোনো সংজ্ঞা নাই। সেখানে হচ্ছে আপনি ভন ডাইক, তাকে বলা হয়
প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার, সেটা মনে হয় লাস্ট সিজনে আসলে সেটাকে ফুল স্টপ দিয়ে দেওয়ার সময় হয়ে এসেছে। ইনফ্যাক্ট চতুর্থ গোলটা যেটা ড্রিউশ করলেন একদম শেষ মুহূর্তে, সেখানেও ভার্জিল ভ্যান ডাইক বলটার ফ্লাইট বুঝতে পারেন নাই। তিনি হচ্ছে যিনি চেস করছেন তাকে ইজিলি বিট করে হচ্ছে ড্রিউশ ঢুকে যে গোলটা করেছেন। লিভারপুলের শঙ্কা দুর্দশা অনেক ডিপার্টমেন্ট নিয়ে আছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ইভেন কোনাতে যেভাবে আসলে বেরিয়ে আসলেন বক্সের বাইরে থেকে থার্ড গোলটা যখন তারা কনসিড করলো, অ্যাবিসমাল পারফরমেন্স। এবং এই পারফরমেন্স দিতে থাকলে আপনি কোচ কেন, মানে কোচ তো অবশ্যই দুও শুনবেন যে তিনি পারফরমেন্স ডেলিভার করতে পারছেন না, কিন্তু লিভারপুলের প্রত্যেকটা প্লেয়ার দে ডু নট হ্যাভ এনি কনফিডেন্স। মামারদাশভেলি যেভাবে গোল কনসিড করেছেন, নাও করতে পারতেন, কিন্তু আলটিমেটলি লিভারপুলের এই টিমটার মধ্যে একদম ড্রাস্টিক্যালি যদি কিছু না হয়, এবং পিএসভির ম্যাচটার আগে একটা ইন্টেন্স সেশন হয়েছে, ট্রেনিং সেশন, যেটা কখনোই আর্নে স্লট এরকম ইন্টেন্স ট্রেনিং সেশন করার নাই, কিন্তু তারপর আপনি 4টা গোল খেয়ে ম্যাচ হেরেছেন, একটা গোল মাত্র শোধ দিতে পেরেছেন। যেভাবে পরিস্থিতি যাচ্ছে, লিভারপুল হয়তো রাউন্ড অফ 16 কোয়ালিফাই করতে পারে, মানে কোয়ালিফিকেশন রাউন্ড পর্যন্ত কোয়ালিফাই করতে পারবে। টপ 8-এ থাকা এই মুহূর্তে সম্ভব না, কিন্তু আমার মনে হয় না লিভারপুলের মৌসুম মনে হয় শেষ। দেখেন এই জায়গায় আর্সেনাল কিভাবে আসলে পার পাচ্ছে। আর্সেনালের ম্যাচগুলো আপনি গতকালকের ম্যাচটাও যদি হিসেব করেন, তাদের সুপার সাবগুলো আসলে মানে সাবস্টিটিউটরা সুপার সাব হয়ে যাচ্ছে। আপনি আর্নে স্লট গতকালকের ম্যাচেও পরিবর্তন করেছেন মাত্র 2টা। মানে স্ট্রেংথ ডেপথ এই জিনিসগুলো আসলে লিভারপুলের এখন কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে। তিনিও কনফিডেন্স পাচ্ছেন না। তার বেঞ্চে যারা রয়েছেন, ভিএস এখন ফর্মেও নেই, ইনজুরিতেও আছেন। বাকিরা যারা আছেন তাদের থেকে তিনি ওই লেভেলে কনফিডেন্স পাচ্ছেন না বলেই চেঞ্জ করেছেন, কিন্তু সেটা আলটিমেটলি তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। এবং এই সিচুয়েশন চলতে থাকে, আসলে আর্নে স্লটের চাকরি হুমকি মুখে পড়ে যাবে। এবং আর্নে স্লট তুমি যেটা বলছেন, খুবই হতাশ হয়েছি যেভাবে আমরা প্রথম গোলটা খেয়েছি। এরপরও পজিটিভ ছিলাম আমরা হাফ টাইম পর্যন্ত, বিরতির পর খুব দ্রুতই পরের গোল করে ফেলে ওরা। শেষের আগে যেভাবে ওরা গোল করেছে, এটা মেনে নেওয়া যায় না। হতাশ হওয়ার অনেক কারণ আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.